ঠিকঠাক দেখা যাচ্ছে কি না প্লিজ কেউ বলবেন। সো 15 মিনিটস টাইম আছে। আমি এই 15 মিনিটসে ডায়াবেটিস সম্বন্ধে একটু আমার যে নলেজ বা আমার যে আইডিয়া সেটা শেয়ার করার আপনার সঙ্গে চেষ্টা করব। সো আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ডায়াবেটিস টাইপ 1 হুইচ ইজ অলসো নোন অ্যাজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তো এই টাইপ 1 ডায়াবেটিস কখন বলবো, কাকে বলবো? There are two types of diabetes, type 1 diabetes and type 2 diabetes. Type 1 diabetes সম্বন্ধে আমি আলোচনা করব। ডায়াবেটিস মেলাইটাস which is called diabetes mellitus. তো ডায়াবেটিস অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ দ্য ডিজিজ, অ্যান্ড কখন আমরা বলবো যে কারো ডায়াবেটিস হয়েছে, এবং অ্যাকচুয়ালি ডায়াবেটিস ব্যাপারটা কি, ডায়াবেটিস কীভাবে হয়, এই জিনিসটাই শর্টে আমি আমার আইডিয়া থেকে আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব, শর্টে আলোচনা করব। সো প্রথমে আমরা বলি যে আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্গ্যান, শরীরের মধ্যে যে গুরুত্বপূর্ণ অর্গ্যান যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস, যেটার বিভিন্ন কাজের মধ্যে প্রধান দুটো কাজ হচ্ছে ডাইজেশনে সাহায্য করা, অ্যান্ড অ্যানাদার ফাংশন ইজ একটা হরমোন যেটা সিক্রেশন করা, যেটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে আমরা সকলেই প্রায় পরিচিত, সকলেই এই ইনসুলিনের নাম শুনি। যখনই কারো ডায়াবেটিস হয় দেখে থাকি এই ইনসুলিন নিতে বলা হয়। তো এই ইনসুলিন কি, এবং ইনসুলিন প্যানক্রিয়াসের কোথায় ফর্মেশন হয়, এবং ইনসুলিনের অভাবে নাকি ইনসুলিন বেড়ে গেলে ডায়াবেটিস হয়, এই সমস্ত আলোচনা করব। তার আগে আমরা জানি বা জেনে নিই, বা আমাদের জেনে নেওয়া দরকার যে কীভাবে আমাদের শরীরে গ্লুকোজটা কাজ করে, বা গ্লুকোজটাকে ইনসুলিন কীভাবে কাজে লাগায়। এই যে নর্মাল ফাংশন অফ দ্য বডি, উই হ্যাভ টু নো অ্যাবাউট নর্মাল ফাংশন অফ দ্য বডি। যে ক্ষেত্রে আমরা খাবার খাচ্ছি, খাবার যে গ্লুকোজ, সেই গ্লুকোজ আমাদের শরীর কীভাবে কাজে লাগাচ্ছে, সেটা আমাদের নর্মাল ফাংশনটা আগে জেনে নেওয়া দরকার। সো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে জানাতে চাই কিভাবে আমাদের এই ইনসুলিনটা কাজ করে। সাপোজ আপনি কোনো খাবার খেলেন, বা প্রতিদিন যেটা খাবার খেয়ে থাকেন, সেটা যে খাবারই হোক না কেন, এটা কোনো ফল হতে পারে, এটা কোনো মিষ্টি হতে পারে, ভাত হতে পারে, রুটি, হোয়াট এভার মে দ্য ফুড, যে কোনো খাবার আপনি খাচ্ছেন, সেই খাবারটা যখন আপনি চিবালেন, চিবানোর পর স্টামাকে গেল, স্টামাকে 2-3 ঘন্টা থাকলো, পেপসিন বা অন্যান্য যে অ্যাসিড HCl রয়েছে এগুলোর দ্বারা যে একটু ওখানে হজম হলো, তারপর সেই খাবারটা ডিওডোনামে গেল, ডিওডোনামে যখন গেল তখন লিভার থেকে যে বাইলটা এসে গলব্লাডারে স্টোর হয়েছিল, সেই গলব্লাডার থেকে ডিওডোনামে খাবারের সাথে মিশে হজম হলো আরেকটু বেশি। তারপর ওই যে খাবারের যে পাল্প, খাবারের যে পিণ্ড আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে গেল আপনার কোলনে। কোলনের মধ্যে, কোলনের যে ইন্টার মিউকাস মেমব্রেন বা ইন্টার যে লেয়ার, যেগুলোকে আমরা ভিল্লাই বলা হয়, সেই ভিল্লাইয়ের দ্বারা ওই খাবারের যে সাবস্টেন্স, খাবারের যে মেন জিনিস সেটাকে আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেওয়া হয়, এবং অ্যাবজর্ব করার পর সেটা চলে যায় ব্লাডে। আফটার দ্যাট দ্য এনার্জি, দ্য গ্লুকোজ অ্যান্ড আদার সাবস্টেন্সেস যেগুলো খাবারের মধ্যে রয়েছে, সেগুলো ব্লাডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ওকে, তো ওই যে খাবারে যে পুষ্টি আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, ফাইবার আছে, খাবারের মধ্যে যেগুলো আছে, সেই খাবারটা ব্লাড অ্যাবজর্ব করে ব্লাডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। এইভাবে আমরা খাবার খাই, এবং খাবারটা ব্লাডের মাধ্যমে কোষের মধ্যে পৌঁছে যায়, ব্লাডের থ্রুতে সারা শরীরের যে কোষ, সেই কোষে পৌঁছে যায়, সমস্ত কোষে। তো এবারে এই যে আমরা খাবারটা খেলাম, এটাতে গ্লুকোজ আছে। তো গ্লুকোজের পরিমাণ সমান নয়। যে খাবারটা আমরা খাচ্ছি, কেউ গ্লুকোজ বেশি খাচ্ছি, কেউ কম খাচ্ছি। গ্লুকোজ সব খাবারে একই থাকে না। দেখা যাচ্ছে কেউ মিষ্টি বেশি খায়, 10টা মিষ্টি খায় একদিনেই, কেউ 2টো খায়, কেউ একদমই খায় না। কেউ দেখা যাচ্ছে সারাদিনে 4 বার ভাত খায়, কেউ 2 বার ভাত খায়, যেমন আমি 3 বার ভাত খাই সারাদিনে। তো ভাত আমার বেশি পছন্দ। তো এইরকম যে খাবারই খাক না কেন, সেই খাবার যখন সে খাচ্ছে, সেই খাবারের যে সুগার,
খাবারের যে অ্যাকচুয়ালি সুগার বলবো না, এখানে গ্লুকোজ কথাটা ইউজ করবো, স্পেসিফিক্যালি আমরা গ্লুকোজের কথা বলছি। সো ডেফিনেটলি I have to say here glucose, this word is important to say here. তো এই যে গ্লুকোজটা চলে গেল ব্লাডের মাধ্যমে সেলে এবং প্যানক্রিয়াসেও চলে গেল। তো এই যে ব্লাডে থাকা গ্লুকোজটা, এটা কোষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এন্টার করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এনার্জি পাবো না, বা কোষের যে নর্মাল ফাংশন করার যে ক্যাপাবিলিটি, তার নর্মাল ফাংশন করার ক্যাপাবিলিটি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পর্যন্ত কোষের ভিতর এই গ্লুকোজটা এন্টার করছে। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে ব্লাড খাবারের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, গ্লুকোজ, ফ্যাট, অ্যাকচুয়ালি গ্লুকোজের কথা এখানে বলছি, গ্লুকোজই বলবো তাই এই জন্যে। তো ব্লাডের যে গ্লুকোজটা, সেই গ্লুকোজটা ব্লাড সারা শরীরে ছড়ালো। এবারে নেক্সট যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে কোষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এন্টার করবে ওই যে গ্লুকোজ, যতক্ষণ না পর্যন্ত কোষের মধ্যে বা সেলের মধ্যে এন্টার করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো এনার্জি পাবো না টু ডু এনিথিং। যে এনার্জিটা আমাদের দরকার হয় সেই এনার্জিটা আমরা পাবো না। তাহলে এবারে নেক্সট স্টেপ হচ্ছে সেলের ভিতর আমাদের গ্লুকোজটা ঢুকতে হবে। তো এখানে আমি বলে রাখি, এখানেই কাজ হচ্ছে আপনার ইনসুলিন হুইচ ইজ প্রডিউসড বাই বেটা সেল। ঠিক আছে, প্যানক্রিয়াস, আমি একটু সহজ করে বলি, আমাদের শরীরটা যদি একটা দেশ হয়, সাপোজ ধরে নিন যে আমাদের শরীরটা একটা দেশ এবং প্রত্যেকটা অর্গ্যান এক একটা স্টেট। আমাদের শরীরটা যদি একটা দেশ হয়, প্রত্যেকটা অর্গ্যান এক একটা স্টেট, এবং স্টেটের বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন পজিশন আছে। তো প্যানক্রিয়াসটা একটা আমাদের ধরে নিন স্টেট। যদি আমাদের বডিটা একটা দেশ হয়, কান্ট্রি হয়, সো প্যানক্রিয়াস ইজ আ স্টেট সাপোজ। তো এই স্টেটের বা প্যানক্রিয়াসের মধ্যে লাঙ্গারহেন্স বলে একটা জায়গা আছে, অ্যাকচুয়ালি প্রপার নামটা আমার খেয়াল আসছে না, আইলেটস অফ লাঙ্গারহেন্স প্রবাবিলি। যদি কেউ সঠিকটা জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আইলেটস অফ লাঙ্গারহেন্স এরকম একটা জায়গা আছে প্যানক্রিয়াসের মধ্যে, এবং এই জায়গাতে বিটা সেল বলে একটা সেল আছে, সেখানে ইনসুলিন প্রডিউস হয়। তো আমাদের শরীরটা যদি একটা কান্ট্রি হয়, তো এই কান্ট্রির ভিতরে একটা স্টেট যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস ভিতরে থাকা একটা জায়গা যার নাম হচ্ছে আইলেটস অফ লাঙ্গারহেন্স। এই জায়গাটার মধ্যে একটা ফ্যাক্টরি আছে ধরে নিন, এবং এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে বিটা সেল। এই ফ্যাক্টরিটা কী প্রডিউস করে, কী তৈরি করে? এই ফ্যাক্টরিটা তৈরি করে ইনসুলিন। সো এই যে ইনসুলিনটা তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিটাতে, এই ইনসুলিনটার কাজ হচ্ছে ওই যে শরীরের গ্লুকোজ, ওই গ্লুকোজটাকে প্রত্যেকটা সেলে এন্টার করানো। ঠিক আছে, সো ইনসুলিন ইজ নাথিং বাট আ কি। এই কিটার মাধ্যমে, এই চাবিটার মাধ্যমে কোনো সেলে গ্লুকোজটা এন্টার করতে পারে। আফটার দ্যাট দ্য সেল ফাংশনস নর্মালি। সেলের যে কাজ করার ক্ষমতা এই গ্লুকোজ থেকে পেয়ে থাকে। তো এই যে কিটা যখন ঠিকঠাক প্রোডাকশান হয় না, যখন এই ইনসুলিনটা ঠিকঠাক প্রোডাকশান হচ্ছে না, ঠিক সেই টাইমেই গণ্ডগোলটা হয়। তখনই যে রোগটা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তো এতদূর পর্যন্ত বুঝলেন? তাহলে এবারে কোষের মধ্যে যে গ্লুকোজটা এন্টার করার কথা ছিল, কোষের মধ্যে এন্টার করবে না কেন? প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল যেটা রয়েছে, বিটা সেল তো নর্মালি বানাচ্ছে, তাহলে কেন এন্টার করবে না? একটা নির্দিষ্ট কারণ আছে, সেই কারণটা আমি আলোচনা করছি। ওই কারণটার জন্য অনেক সময় দেখা যায় 10% কেসে, 100% ডায়াবেটিস কেসের মধ্যে 10% যে কেস, সেই 10% কেস টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে, 10% কেসে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস হয়ে থাকে। সো সেই 10% কেসে কী হয়, যে নর্মাল ফাংশন, প্যানক্রিয়াসের বিটা সেলের যে নর্মাল ফাংশন, সেই নর্মাল ফাংশন আর থাকে না, নর্মাল ফাংশন আর করে না, বিটা সেল ঠিকঠাক প্রডিউস করতে পারে না ইনসুলিন। ইন দ্যাট টাইম গণ্ডগোলটা পেকে যায়, গণ্ডগোলটা হয়। যদি ইনসুলিনের কাজ হয় সেলের ভিতরে আমার গ্লুকোজটাকে এন্টার করানো
এবং সেই ইনসুলিনটার যদি অনুপস্থিতি থাকে বা সেই ইনসুলিনটা ঠিকমতো যদি প্রডিউস না হয়, প্রোডাকশান যদি ঠিকঠাক না হয়, বিটা সেল যদি ঠিকঠাক প্রোডাকশান ইনসুলিনটাকে করতে না পারে, সেটা কারণটা আমি পরে বলছি, কেন করতে পারে না, কারণটা কি তার পিছনে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট, সেটা আমি পরে আলোচনা করছি। তো তখন সেলের ভিতরে ঢুকছে না গ্লুকোজটা। তো যখন সেলের ভিতরে ঢুকছে না গ্লুকোজটা, তখন কি হবে, গ্লুকোজটা ব্লাডের মধ্যে থেকে যাবে। এভাবে আমরা খাবার খেয়ে যাব, গ্লুকোজটা ব্লাডের মধ্যেই থেকে যাচ্ছে, সেলের ভিতরে ঢুকছে না। কন্টিনিউয়াসলি খাবার খাচ্ছি, গ্লুকোজটা ব্লাডের মধ্যে থেকে যাচ্ছে, সেলের মধ্যে ঢুকতে পারছে না। কেন কেন কারণ ইনসুলিন ঠিকঠাক প্রডিউস হচ্ছে না। কারণটা আমি আলোচনা করছি, পরে আবার বলছি। তো এইভাবে ইনসুলিন ঠিকমতো প্রডিউস না হওয়ার জন্যে যখন দেখা যাচ্ছে সেলের ভিতর আমাদের যে গ্লুকোজ সেটা এন্টার করতে পারছে না, তখনই আমাদের শরীরে গ্লুকোজ বেড়ে যায়। সেটাকেই আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। এবারে আমি একটু শর্টে আপনাদেরকে বলে দিই কেন আমাদের এই ইনসুলিনটা তৈরি হচ্ছে না। টাইপ 1 ডায়াবেটিসে কেন ইনসুলিনটা তৈরি হচ্ছে না, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য কজেটিভ ফ্যাক্টর হেয়ার, এখানে কারণ কি, হোয়াট ইজ দ্য ইটিওলজি হেয়ার, এখানে কারণটা কি। এখানে কারণটা হচ্ছে, অন্যভাবে একটু বলি, আমাদের শরীরের যে নর্মাল মেকানিজম, আমাদের যে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পেসেল, এর কাজ হচ্ছে বিভিন্ন রোগ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ইট মে বি এনিথিং, ইট মে বি ভাইরাস, ইট মে বি ব্যাকটেরিয়া, অর্থাৎ আপনি ধরে নিন কোনো রোগকে তাড়ানোর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সে হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পেসেল। তো হোয়াইট ব্লাড কর্পেসেলের কাজ হচ্ছে আমাদের শরীরের শত্রুকে শরীর থেকে দূর করা, শরীরের রোগকে শরীর থেকে দূর করা, শরীরের যে ব্যাড ব্যাকটেরিয়া বা ভাইরাস তাদেরকে শরীর থেকে তাড়ানো। কিন্তু অনেক সময় দেখা যায় অটো ইমিউন কারণের জন্য ডাব্লিউবিসি ভুল করে শরীরের যে শত্রুর সাথে সাথে অনেক সময় আমাদের যে বন্ধু তাদেরকেও ড্যামেজ করে ফেলে, তাদেরকেও কিল করে ফেলে। দ্যাট ইজ কল্ড অটো ইমিউন ডিসঅর্ডার। দ্যাট ইজ ওয়াই ডায়াবেটিস 1 or diabetes mellitus is an autoimmune disorder. অটোইমিউন ডিসঅর্ডার কাকে বলবো, যখন আমাদের বডির যে মেকানিজম, বডির যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যে সিস্টেম, সেই ইমিউন সিস্টেম যখন আমাদের শরীরের ভালো কোনো জিনিসকে দমন করবে বা কিল করবে, তখন সেটাকে তারপরে যে রোগ হবে সেটাকে আমরা অটো ইমিউন রোগ বা অটো ইমিউন ডিসঅর্ডার বলবো। তো ঠিক একই জিনিস ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হয়, বা ইনসুলিন ডিপেন্ডেন্ট যে ডায়াবেটিস হুইচ ইজ কল্ড অলসো ডায়াবেটিস মেলাইটাস অর ডায়াবেটিস টাইপ 1, এই ক্ষেত্রে আমাদের অটো ইমিউন রিজনের জন্যেই, অটো ইমিউন ডিসঅর্ডারের জন্যেই আমাদের এই ডায়াবেটিসটা হয়ে থাকে। তো আবার আলোচনায় ফিরে আসছি, ডিটেলে বলে দিই একটু। তো এই যে আমাদের বিটা সেল, এই যে বিটা সেল, দিস ইজ আওয়ার ফ্রেন্ড, দিস ইজ নট আওয়ার অ্যানিমি। বিটা সেল আমাদের শরীরের বন্ধু। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা, ইনসুলিনকে প্রডিউস করা। কিন্তু এই ক্ষেত্রে ডাব্লিউবিসি, যার কাজ হচ্ছে শরীরের শত্রুকে শরীর থেকে বের করা, ভুল করে আমাদের বিটা সেলকে শত্রু মনে করে কিল করে ফেলে বা মেরে ফেলে। যার ফলে কি হয়, বিটা সেল আর আগের মতন ঠিকঠাক ইনসুলিন তৈরি করতে পারে না, বা ইনসুলিনের যে পরিমাণ, ইনসুলিন তৈরি করার যে ক্যাপাবিলিটি একদমই কমে যায় তার। সো হোয়াট ইজ দ্য রেজাল্ট, কি রেজাল্ট ডায়াবেটিস মেলাইটাস ও ডায়াবেটিস টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তো এই ক্ষেত্রে ইনসুলিন কমে গেল। তো ইনসুলিনের কাজই তো হচ্ছে, ইনসুলিন ইজ আ কি, ইনসুলিন হচ্ছে চাবি। আর কোষের মধ্যে এক ধরনের তালা থাকে, সেই তালাটাকে খোলার চাবি হচ্ছে একমাত্র ইনসুলিন। যতক্ষণ না ইনসুলিন তার নিজের চাবি দিয়ে সেই সেলের তালাটাকে বা কোষের তালাটাকে খুলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্লাডে থাকা গ্লুকোজ সেলের ভিতরে এন্টার করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি কি, অটোইমিউন কারণের জন্য আমাদের বিটা সেল শেষ হয়ে গেছে। বিটা সেল শেষ হয়ে যাওয়ার জন্যে আমাদের ইনসুলিন ঠিক মতন প্রডিউস হচ্ছে না বা একদমই হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, সেলের ভিতর ঢুকতে পারছে না গ্লুকোজ। কেন? কারণ চাবিটা নেই, তো চাবিটা তো নেই, ইনসুলিন তো নেই। সো রেজাল্ট ইজ ডায়াবেটিস মেলাইটাস অর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস অর টাইপ 1 ডায়াবেটিস। তো এই ক্ষেত্রে আমরা দেখব 100টা ডায়াবেটিস পেশেন্টের মধ্যে 10% পেশেন্টের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে, এবং টাইপ 2 ডায়াবেটিস, যেটা অন্য বিষয়, অনেকটা সিমিলার হলেও
একটু অন্য বিষয়, ওটা অন্য দিনে আমি আলোচনা করব। ওটা 90% কেসে হয়ে থাকে ডায়াবেটিস টাইপ 2। এই ক্ষেত্রে আমি আলোচনা করলাম ডায়াবেটিস টাইপ 1 সম্বন্ধে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো আপনাদের। এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনাদের সিমটমস কী আসবে আমি বলে দিই। টাইপ 1 ডায়াবেটিসের যে সিমটমসগুলো থাকে আমি শর্টে 2 মিনিটে বলে দিচ্ছি। টাইপ 1 ডায়াবেটিসের ফার্স্ট অফ অল সিমটম থাকবে আপনার প্রচণ্ড দুর্বলতা থাকবে, প্রচণ্ড টায়ার্ডনেস থাকবে, ফাটিগ থাকবে, আপনার সবসময় শুয়ে বসে থাকতে ইচ্ছা করবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে 4টে সিমটম আপনি দেখতে পাবেন সেগুলো হচ্ছে প্রচণ্ড খিদে থাকবে। কেন খিদের কারণ? খিদের কারণ হচ্ছে আপনার যখন আপনার যখন গ্লুকোজটা সেলের মধ্যে এন্টার করতে পারছে না, তাহলে সেলকে তো নর্মাল ফাংশন করার জন্য কিছু তো চাই। বুঝুন ভালো করে জিনিসটা। আপনার শরীরে ইনসুলিন কমে গেছে, ইনসুলিন কমে যাওয়ার জন্য আপনার সেলের ভিতর ঠিকঠাক আপনার যে গ্লুকোজ ব্লাডে থাকা সেটা এন্টার করতে পারছে না, তাহলে নর্মালি ফাংশন করতে পারবে না সেল। তো সেলের যে খাবার, সেলের যে এনার্জি দরকার, সেল কোথা থেকে পাবে? সেল পাবে লিভারে থাকা, স্টোর হাউসে থাকা যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এইগুলো থেকে আপনার সেলটা নিজের ফাংশন করার চেষ্টা করবে। যখন এক্সট্রা খাবার দিতে হচ্ছে সেলকে, তখন আপনাকেও কিন্তু বাইরে থেকে এক্সট্রা খাবার খেতে হবে। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইট? যার জন্য আপনার প্রচণ্ড খিদে থাকবে, প্রচণ্ড জল পিপাসা থাকবে, প্রচণ্ড পরিমাণে আপনার ইউরিন থাকবে। সো ইউরিন, প্রফিউজ ইউরিন অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ইজ আ ভেরি কমন সিমটম অফ ডায়াবেটিস মেলাইটাস ও টাইপ 1 ডায়াবেটিস। তার সঙ্গে আপনার প্রচণ্ড র্যাভেনাস হাঙ্গার বা ক্যানাইন হাঙ্গার, প্রচণ্ড খিদে থাকবে, প্রচণ্ড দুর্বলতা থাকবে, প্রচণ্ড জল পিপাসা থাকবে, আনকোয়েঞ্চেবল থ্রাস্ট অর্থাৎ প্রচণ্ড জল পিপাসা থাকবে, বারবার করে জল পান করবেন। তো এইগুলোই হচ্ছে মেন সমস্যা। তার সাথে আপনার ব্লার ভিশন হতে পারে, অর্থাৎ আপনি আবছা দেখতে পারেন। দীর্ঘদিন ধরে যদি আপনার এইরকম ডায়াবেটিস 1 চলতে থাকে, তাহলে কিন্তু আপনি অন্ধও হতে পারেন। এটা একটা রিস্ক ফ্যাক্টর। তো এইগুলোর ট্রিটমেন্ট কি? ফার্স্ট অফ অল আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট থাকলেও সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু এখানে বলবো না। অ্যাকর্ডিং টু মাই নলেজ আমি বলবো ফার্স্ট অফ অল আপনাকে ইমিডিয়েট বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, যেটা অ্যালোপ্যাথিক সিস্টেমের আন্ডারে পড়ে। তারপর আপনি অনেকটা যখন সুস্থ হবেন, তারপর আপনি অ্যান্টিমায়াজমেটিক, কনস্টিটিউশনাল রেমেডি নিয়ে, অ্যান্টিমায়াজমেটিক ডিপ অ্যাক্টিং মেডিসিন নিয়ে সুস্থ হতে পারেন। সেটা অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, সেই বিষয়ে আমি আলোচনা করছি না এখানে। তো ইমিডিয়েট আপনাকে ইনসুলিন বাইরে থেকে নিতে হবে। তার সাথে আপনাকে ডায়েটে কিছু চেঞ্জ আনতে হবে, যেমন আপনাকে খাবার দাবার ফল বেশি করে খেতে হবে, সবজি বেশি করে খেতে হবে, অ্যানিমেল প্রোডাক্ট আপনাকে কম করতে হবে। দ্যাট মিনস ডেয়ারি প্রোডাক্ট, ইট মে বি মিল্ক, ইট মে বি চিজ, এই সমস্ত খাবারগুলোকে আপনাকে ডিক্রিজ করতে হবে। আপনাকে হাঁটা চলা, এক্সারসাইজ নিয়মিত করতে হবে। এগুলোই হচ্ছে আপনার ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট। তো এগুলো আশা করি আপনাদেরকে যেগুলো বললাম আপনারা এটা উপকৃত হবেন। তো আমার আপাতত আর টাইম নেই, একটু টাইম পেয়েছিলাম 15 মিনিট, যার জন্য আমি ডায়াবেটিস 1 এটা সম্বন্ধে আলোচনা করবো চিন্তা করে অন হলাম, লাইভে এলাম। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা দেখলেন। প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে টাইপ 1 যে ডায়াবেটিস সেই সম্বন্ধে সবাই জানতে পারে। সবাই ঠিকঠাক জ্ঞান যারা জানেন আর কি টাইপ 1 ডায়াবেটিস কি অ্যাকচুয়ালি জানতে চান, তাদেরকে জানানোর জন্য, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লিজ ভিডিওটি শেয়ার করুন। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। পরে আবার দেখা হচ্ছে, আবার লাইভে আসবো যখন। থ্যাংক ইউ।